আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, কী অবস্থা তোমাদের? তো আজকে আমাদের রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা সকলেই ক্লাসটি শুরু থেকে করবা এবং এই চ্যাপ্টারে যতগুলো লেকচার আসবে ধারাবাহিকভাবে সবগুলোই তোমরা করবা। তো আজকে আমাদের রসায়নের যে চ্যাপ্টারটি শুরু হতে যাচ্ছে সেটার নাম হচ্ছে পদার্থের গঠন। তোমাদের রসায়ন বইয়ের 3 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পদার্থের গঠন চ্যাপ্টারটি। কোনটি? পদার্থের গঠন। কেমন? তো দেখো, পদার্থের গঠন চ্যাপ্টারটি আমরা যদি শুরু করি, চ্যাপ্টারের আমাদের নামটা কি? চ্যাপ্টারের নামটা হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। তার মানে বুঝতেই পারতেছো এখানে কি নিয়ে আলোচনা করা হবে। এখানে মেইনলি আলোচনা করা হবে পদার্থের গঠনগুলো নিয়ে। হ্যাঁ, তো পদার্থের গঠন জিনিসটা প্রথমে তো কেউ আবিষ্কার করছেন, মানে পদার্থ যে গঠিত হয় বা পদার্থ কিছু একটা জিনিস আছে, এটা তো প্রথমে কেউ না কেউ আবিষ্কার করছেন, তাই না? তো দেখো, এই পদার্থের গঠন এই জিনিসটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন একজন বিজ্ঞানী, যে বিজ্ঞানীটার নাম হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস। নাম কি? বিজ্ঞানী ডেমোক্রিটাস। আমি যদি একটু তোমাদেরকে এখানে লিখে দেই যে পদার্থের গঠন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। কি বললাম? বিজ্ঞানী ডেমোক্রিটাস। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস কি বলেন? বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেন প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এবং এই কণাটি অবিভাজ্য। যেমন দেখো, আমি বোর্ডে তোমাদের ক্লাস নিচ্ছি। কোথায় ক্লাস নিচ্ছি? বোর্ডে। আমার হাতে মার্কার আছে। কি আছে? মার্কার। আমি চশমা দিয়ে আছি, গায়ে একটা টি শার্ট পরে আছি। এই সব কিছুই কিছু না কিছু কণা দিয়ে গঠিত এবং সেই কণাগুলা অবিভাজ্য। তাহলে আমরা যদি একটু ডেমোক্রিটাসের সেই মতবাদটা লিখি, তাহলে কি? সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র, সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। ঠিক আছে? এবং কি এই কণাগুলা অবিভাজ্য। এই কণাগুলো অবিভাজ্য। অবিভাজ্য অবিভাজ্য। এখন কথা হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য কথাটার অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। অবিভাজ্য মানে যাকে আর বিভাজন করা যায় না। এখন বিভাজন অর্থ কি? বিভাজন অর্থ ভাঙা। তার মানে কি, প্রত্যেক পদার্থকে যদি আমরা ভাঙতেই থাকি তাইলে শেষ পর্যন্ত গিয়ে তার আমরা এমন একটা অবস্থা পাবো যে অবস্থাতে যাওয়ার পরে সেই কণাগুলোকে আমরা আর ভাঙতে পারবো না। এই কথাটা বলেছিলেন সর্বপ্রথম কে? বিজ্ঞানী ডেমোক্রিটাস। কিন্তু এই ডেমোক্রিটাসের সময়কে একজন বিজ্ঞানী ছিলেন, অনেক বড় বিজ্ঞানী, যার নাম তোমরা সকলেই জানো, বিজ্ঞানী অ্যারিস্টটল। কি নাম বললাম? বিজ্ঞানী অ্যারিস্টটল। এই বিজ্ঞানী অ্যারিস্টটল এই ডেমোক্রিটাসের এই মতবাদের বিরোধিতা করেন। তাহলে কোন বিজ্ঞানী এর বিরোধিতা করেন? আমি যদি একটু লিখে দেই, বিজ্ঞানী অ্যারিস্টটল কি করেন? ডেমোক্রিটাসের মতবাদের বিরোধিতা করেন। তাহলে কি বললাম? বিজ্ঞানী অ্যারিস্টটল ডেমোক্রিটাসের মতবাদের বিরোধিতা করেন। ঠিক আছে? এখন আসো, এই যে মতবাদের বিরোধিতা করলেন, কিন্তু
বিজ্ঞান বা রসায়ন এমন একটা জিনিস যেটার একবার উদ্ভব শুরু হইলে সেটার শেষ পর্যন্ত গবেষণা চলতেই থাকে। তো অ্যারিস্টটল যখন ডেমোক্রিটাসের মতবাদের বিরোধিতা করলেন, তারপরে ধীরে ধীরে বিজ্ঞানীরা এটা নিয়ে আরো গবেষণা শুরু করলেন আসলে কার মতবাদটা সঠিক ছিল। কারণ অ্যারিস্টটল বলছিলেন যে পরমাণুকে বিভাজন করলে আমরা এটা ভাঙতে থাকবই, মানে ভাঙতে থাকবো বলতে এটা বিভাজন করতেই থাকবে, এটার কোনো অবিভাজ্য কণা পাওয়া যাবে না। আর ডেমোক্রিটাস বলেছিলেন পরমাণুকে ভাঙতে ভাঙতে একটা ফিক্সড পর্যায়ে যাওয়ার পরে একটা কণা পাবো, যে কণাকে আর ভাঙা যাবে না। এরপরে কি হলো, এই যে ডেমোক্রিটাসের এই মতবাদের দীর্ঘ 2500 বছর পর, কতদিন পরে, 2500 বছর পর 1803 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী আশার আলো নিয়ে জাগ্রত হলেন। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী জন ডাল্টন। তোমরা সবাই নাম শুনেছ। বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষা নিরীক্ষা প্রমাণের মাধ্যমে প্রমাণ করেন যে ডেমোক্রিটাসের মতবাদটাই সঠিক ছিল। আর ডেমোক্রিটাসের সময় তাইলে এই মতবাদ কেন গ্রহণযোগ্য হইল না? কারণ ডেমোক্রিটাস ওই সময়ে কোনো পরীক্ষালব্ধ প্রমাণ দেখাইতে পারেননি, তিনি ধারণা করে বলেছিলেন। তো তাইলে আসো কে প্রমাণ করেছেন সেটা যদি একটু লিখে দেই, তাহলে আমি যদি লিখি যে পরীক্ষা লব্ধ প্রমাণের মাধ্যমে ডাল্টন, বিজ্ঞানী জন ডাল্টন ডেমোক্রিটাসের মতবাদের সত্যতা প্রমাণ করেন। তাহলে দেখো ডেমোক্রিটাসের মতবাদটা কি ছিল, যে প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাটা অবিভাজ্য। এই যে তত্ত্বটা সেটা প্রমাণ করেন কে? বিজ্ঞানী জন ডাল্টন। এখন কত সালে বললাম? 1803 সালে। 1803 সালে, এবং সেটা হচ্ছে প্রায় ডেমোক্রিটাসের মতবাদ দেওয়ার 2500 বছর পরে। তাহলে 2500 বছর পর 1803 সালে ডাল্টন কি করেন? ডাল্টন এই সত্যতা যাচাই করেন। এরপরে প্রশ্ন হচ্ছে, আচ্ছা কণা যে পাইলাম, আমরা তো কণা নামে কোনো কিছু চিনি না, তাই না? আমরা বর্তমান রসায়নে সব কিছু চিনি অ্যাটম বা পরমাণু নামে। তাইলে এখন অ্যাটম বা পরমাণু কই থেকে আসলো? তাইলে আমাদেরকে আবার একটু অতীতে ফিরে যেতে হবে। সেটা কি? এই যে বিজ্ঞানী ডেমোক্রিটাস পদার্থের গঠন নিয়ে যে মতবাদটা দিয়েছিলেন, সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এই কণাগুলো অবিভাজ্য। ডেমোক্রিটাস সাহেব এই কণাগুলোর নাম দেন অ্যাটম। এই কণাগুলোর নাম দেন অ্যাটম। কি? অ্যাটম। ঠিক আছে, তাহলে দেখো এই কণাগুলোর নাম দেন কি? অ্যাটম। এটা মাথায় রাখতে হবে, অ্যাটম অবিভাজ্য। এরপরে আসো, তাহলে যখন সেই ডেমোক্রিটাসের মতবাদটা ডাল্টন প্রমাণ করতে পারলেন, এবং তিনি ডেমোক্রিটাসের সম্মানের খাতিরে তিনি কি করলেন? ওই যে কণাগুলো পাইলেন সেই কণাগুলোর নামও তিনি আবার ওই পরমাণু বা অ্যাটমই দিলেন। তাহলে এখন লিখতে পারি যে ডেমোক্রিটাসের সম্মানে তিনি কণাগুলোর নামকরণ করেন অ্যাটম। অ্যাটম হচ্ছে ইংরেজি শব্দ। আমি যদি তোমাদেরকে এখানে একটু ইংরেজি দিয়ে লিখে দেই তাহলে কিরকম আসে দেখো, অ্যাটম, যার বাংলা হচ্ছে পরমাণু। ওকে, এই পর্যন্ত আসার পরেই এই বিজ্ঞানীরা থেমে গেছিলেন।
কিন্তু পরবর্তীতে আরো গবেষণা করে দেখা গেছে যে কণায় কোনো মৌলের শেষ অবস্থা নয়, কণাকে ভাঙলে আমরা আরো 3টি উপাদান পাই। সেই 3টি কি? কণাকে ভাঙলে 3টি উপাদান পাওয়া যায়। কি কি? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং এই জিনিসগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আরো ডিটেলসে জানতে পারবো এই চ্যাপ্টারে। ওকে, তো তাহলে আমি যদি পড়াটা আবার সামারি করে যেটুকু পড়লাম সেটা হচ্ছে যে সর্বপ্রথম বিজ্ঞানী ডেমোক্রিটাস পদার্থের গঠন সম্পর্কে একটা মতবাদ প্রকাশ করেন। সেই মতবাদটা ছিল কি? প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাগুলো অবিভাজ্য। তিনি এই কণাগুলোর নাম দেন কি? অ্যাটম। ওকে, কিন্তু তার এই কথার কোনো পরীক্ষালব্ধ প্রমাণ না থাকায় তার সমসাময়িক একজন বড় বিজ্ঞানী অ্যারিস্টটল তার মতবাদের বিরোধিতা করেন। ঠিক তার প্রায় 2500 বছর পরে বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে সেই পরীক্ষালব্ধ প্রমাণের মাধ্যমে ডেমোক্রিটাসের মতবাদের সত্যতা যাচাই করেন, এবং যাচাই করে তিনি ডেমোক্রিটাসের সম্মানের খাতিরে সেই কণাগুলোর নাম আবার অ্যাটম বা পরমাণুই নামকরণ করেন। তারপরে আমরা আবারও জানতে পারি যে কণায় কোনো পরমাণুর শেষ, মানে কণায় কোনো পদার্থের শেষ অবস্থা নয়। এই কণাকে ভাঙলে আমরা আরো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাই। ওকে, সেই কথাটা আমরা এখানে সুন্দর করে লিখেছি। তো এই পর্যন্ত হয়ে থাকলে আমরা এখন পরেরটাতে যাব। দেখো এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে হচ্ছে পদার্থের প্রকার। আমাদের বইয়ের পরে যেটা আছে সেটা হচ্ছে পদার্থের প্রকার। আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ চ্যাপ্টার সুন্দরভাবে শেষ করব। একটু সময় বেশি লাগবে, কিন্তু আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব জানবো। এখন আমরা পড়ব কি? এখন আমরা পড়ব হচ্ছে পদার্থের প্রকার। পদার্থের প্রকার। দেখো, পদার্থ হচ্ছে দুই প্রকারের। পদার্থ কয় প্রকারের? দুই প্রকারের, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। তোমরা সবাই মৌলিক এবং যৌগিক এই দুইটা কথা বোঝো। মৌলিক মানে কি? মৌলিক হচ্ছে এমন জিনিস যাকে ভাঙলে শুধু আমরা সেটাই পাবো, আর যৌগিক হচ্ছে যাকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাই নয়? তাহলে মৌলিক কি? ধরো যে তোমাকে যদি আমি বলি আমরা অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনটাকে যদি আমরা বারবার ভাঙতেই থাকি তাহলে কি অক্সিজেন ছাড়া কিছু পাবো? পাবো না। কিন্তু আমরা যে পানি পান করতেছি, এই পানিটাকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। কথাটা তোমাদের কাছে অবাক করার মনে হলো না? যে পানি খাচ্ছি সেখানে আবার হাইড্রোজেন অক্সিজেন কেন আসবে? এটাই হচ্ছে রসায়ন। আমরা ধীরে ধীরে সব কিছুই ডিটেলসে জানতে পারবো। আপাতত আমার উপরে বিশ্বাস করো যে আমি যা বললাম তা সত্যি। তাহলে আমাদের বইয়ে পদার্থ আছে দুই রকমের। কি কি? এক নাম্বার হচ্ছে মৌলিক পদার্থ, আর দুই নাম্বার হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে এখন মৌলিক পদার্থকে কি বললাম? যে পদার্থকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাবো না, তাকে মৌলিক পদার্থ বলে। তোমাদেরকে আমি যদি তোমাদের গণিতে একটু নিয়ে যাই তাহলে দেখো, তোমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা চেনো না? 1, 3, 2, 5, 7, 9, এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? কারণ এই সংখ্যাগুলোকে এক ব্যতীত এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনোটা দ্বারা ভাগ করা যায় না, মানে ওগুলাকে ভাঙলে আর ওইটা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। কিন্তু 10, 12, 18 এগুলা কি? এগুলাকে ভাঙলে 10 ছাড়াও আরো সংখ্যা পাবো, 12 ছাড়াও আরো পাবো, 18 ছাড়াও আরো পাবো, যার কারণে এগুলা কি বলা হয়? যৌগিক সংখ্যা। ঠিক সেই রকম ভাবেই যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এখানে কি আসে। মৌলিক পদার্থের সংজ্ঞাটা যদি আমি লিখি, যে সকল পদার্থকে ভাঙলে কি? যে সকল পদার্থকে ভাঙলে ওই
পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে? তাকে মৌলিক পদার্থ বলে। আচ্ছা, মৌলিক পদার্থ বলে বললাম। আমাদের রসায়নে মৌল বলে একটা কথা আছে। কি আছে? মৌল। এই মৌলিক পদার্থগুলোকে আমরা মৌল বলতে পারি। তাহলে লিখে রাখো যে মৌলিক পদার্থ গুলোকে মৌল বলা হয়। ওকে, তাহলে কি মৌলিক পদার্থগুলোকে মৌলও বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি মৌল কয়টি আছে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, যদিও এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো, বাট আপাতত একটা হচ্ছে বেসিক কথা শুনে রাখো। সেটা হচ্ছে যে রসায়নের যে মৌলগুলা, এই মৌলগুলাতে পর্যায় সারণীতে সাজানো থাকে। কোথায় সাজানো থাকে? পর্যায় সারণীতে সাজানো থাকে। ওকে, তাহলে আসো যদি এখন একটু মৌল নিয়ে কথা বলি, যে 2016 সাল পর্যন্ত, কতদিন পর্যন্ত? 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা হচ্ছে কয়টি? 118টি। ওকে, তাহলে 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা কয়টি? 118টি। এখন এই মৌলগুলোর মধ্যে দুই রকমের মৌল পাই। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে পাই, আর একটা হচ্ছে আমরা কৃত্রিমভাবে পাই। তাহলে কি কি বললাম? প্রাকৃতিকভাবে পাই এবং কৃত্রিমভাবে পাই। তাহলে আমি যদি এটাকে একটু ভাগ করে তোমাদের দেখাই, প্রাকৃতিকভাবে কয়টি পাই এবং কৃত্রিমভাবে কয়টি পাই। এই 118 থেকে আমরা হচ্ছে প্রাকৃতিকভাবে পাই হচ্ছে 98টি। প্রাকৃতিকভাবে পাই 98টি মৌল। তাইলে আমি বললাম যে 118টি থেকে আমরা দুই রকমের মৌল পাই, কৃত্রিম এবং প্রাকৃতিক। যদি তাই হয় তাহলে প্রাকৃতিক যদি 98টি হয়, তাহলে কৃত্রিম কয়টি হবে তোমরা বলো তো? আমার মনে হয় তোমরা অনেকেই অলরেডি লিখে ফেলেছো। সেটা হচ্ছে যে কৃত্রিম ভাবে পাই কয়টি মৌল? 118 থেকে 98 বাদ দাও, 20টি মৌল, তাই না? 20টি মৌল। এরপরে আসো আমাদের মানব দেহ, আমরা মানুষ এবং আমরাই তো বই পড়তেছি, তাই না? তাহলে আমাদেরকে এখন জানতে হবে আমাদের মানব দেহে কয় রকমের মৌল আছে। কি জানতে হবে? মানব দেহে কয় রকমের মৌল আছে। এটা একটু মনে রাখবা তোমরা যে মানব দেহে 26 রকমের মৌল পাওয়া যায়। এখানে যে কয়েকটা কথা আমি বললাম, প্রত্যেকটা কথাই তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমাদের প্র্যাকটিস বুক রেডি হচ্ছে, তোমাদের জন্য প্র্যাকটিস বুক আসবে। সেই প্র্যাকটিস বুকগুলোতে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক পাবা, দেন এমসিকিউ প্র্যাকটিস পাবা, সিকিউ প্র্যাকটিস পাবা, সেগুলোতে এগুলো সব কিছুই তোমরা পাবা। তো ওই বইগুলো যদি তোমরা পড়ো, তোমাদের আশা করি আর কোনো গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট কিছুই পড়তে হবে না। একটার ভিতরেই সব কিছুই তোমরা পাবা। ঠিক আছে? তো যখন আসবে তখন সেটা নিয়ে কথা বলবো, আপাতত ওইটা নিয়ে না বলি। বাট এই জিনিসগুলো মনে রাখতে হবে যে কি মানবদেহে 26 রকমের মৌল পাওয়া যায়। ঠিক আছে, এখন আসি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থকে ভাঙলে অবশ্যই আমরা কি পাবো? মৌলিক পদার্থ পাবো, তাই না? তাহলে আমরা লিখি যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ
পাওয়া যায় তাকে কি বলে? যৌগিক পদার্থ বলে, তাই না? যৌগিক পদার্থ বলে। এখন দেখো আমরা এই জিনিসটা একটু দেখি। তোমাদেরকে আমি প্রথমে একটা উদাহরণ দিছিলাম, কি সেটা হচ্ছে পানি। কি? পানি। পানিকে রসায়নে বলা হয় H2O। এখান থেকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাই দেখো। এই জিনিসটা যদি আমি তোমাদেরকে গঠন আকারে দেখাই, পানির রাসায়নিক গঠনটা এরকম। হ্যাঁ, তাহলে দেখো এখানে O তে অক্সিজেন, H তে হাইড্রোজেন। এখন তোমাদের এখানে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নাই, এই জিনিসগুলো তোমাদেরকে আমি এখনো পড়াইনি। মৌলের নাম আজকে লিখে দিব এবং ধীরে ধীরে রাসায়নিক বন্ধন, তারপরে হচ্ছে আমাদের আরো পর্যায়বৃত্ত ধর্ম, এই অনেক চ্যাপ্টার আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো যখন পড়বো তখন এগুলো তোমাদের বেসিক ক্লিয়ার হবে। আপাতত যা বলতেছি এইটুকু একটু মনে রাখো। এই অক্সিজেন এবং হাইড্রোজেন, একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন মিলে একটা পানি গঠন করে, তাহলে এটা কি? পানি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পানিটা কীরকম দেখি আমরা, বর্ণহীন একটা তরল না, বাট এটাকে ভাঙলে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুইটা মৌল পাই। তাহলে কি একাধিক মৌল পাইলাম না? দেখো তো দুই বা দুইয়ের অধিক পাইলাম না? এখানে 1 2 3 1 2 3 তিনটা মৌল পাইছি, হাইড্রোজেনের দুইটা, অক্সিজেন একটা, তাহলে তিনটা মৌল মিলে একটা কি গ্রহণ করছে? তিনটা মৌল মিলে একটা যৌগ। আরেকটা যদি বলি, আমরা সবাই তো খাবার লবণ খাই, তাই না? লবণ, এই লবণকে রসায়নের ভাষায় বলা হয় সোডিয়াম ক্লোরাইড। কি বলা হয়? সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন। এইভাবে একটা আরেকটার সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আবারও আমি বলতেছি, বন্ধন কি, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই, ধীরে ধীরে আমি সব শেখাবো। আপাতত এইটুকু দেখো, সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করছে, তাহলে এটা একটা যৌগ না? এই যৌগ ভাঙি সোডিয়াম এবং ক্লোরিন আমরা পাইছি। ওকে, তাহলে দেখো মৌলিক পদার্থের উদাহরণ যদি তোমাকে বলে, তুমি আপাতত উদাহরণ মুখস্থ করার দরকার নাই, কিছুদিন পরে তুমি নিজেই নিজে উদাহরণ তৈরি করে দিতে পারবা। আপাতত মনে রাখো এটা হচ্ছে পানি, লবণ, আর এটার ক্ষেত্রে আমরা যদি বলি অক্সিজেন, হাইড্রোজেন, এই তো ভাঙে কি পাইলাম? অক্সিজেন এবং হাইড্রোজেন পাইলাম, তাহলে এগুলো মৌলিক পদার্থ না? তাহলে অক্সিজেন, হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন এগুলো হচ্ছে মৌলিক পদার্থের উদাহরণ। ওকে, তাহলে এটা যদি আমি আরেকবার সামারি করি, কি মৌলিক পদার্থ কাকে বলে শিখলাম? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এরপরে যদি বলি যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলি। ঠিক আছে, তো এটা মুছে দিলাম। পদার্থের গঠন নিয়ে এইটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট, এর বাহিরে আর কিচ্ছু আসবে না। এরপরে আসবো আমরা কিসে? এরপরে আসবো আমরা হচ্ছে অণু ও পরমাণুতে। কি? অণু এবং পরমাণু। আমি যদি একটু লিখে দেই, কি অণু ও পরমাণু, তাহলে আমরা দুইটা যদি একটু হেডিং দেই, 1 নাম্বার হচ্ছে পরমাণু শিখবো আমরা, 2 নাম্বার হচ্ছে অণু। দেখো পরমাণুটা কি? পরমাণুটা হচ্ছে কোনো মৌলিক পদার্থের গাঠনিক কণা। পরমাণুটা কি? মৌলিক পদার্থ। যেমন আমরা মৌলিক পদার্থ কি দেখলাম? অক্সিজেন, হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন, নাইট্রোজেন, এরকম অনেক মৌলিক পদার্থ আছে। কি আছে? অনেক মৌলিক পদার্থ আছে। এই যে মৌলিক পদার্থগুলার গাঠনিক কণা বা এই মৌলিক পদার্থগুলো যে কণা দ্বারা গঠিত হয় সেগুলোকে আমরা কি বলবো? পরমাণু। কি বলবো? পরমাণু। আর এই পরমাণুর মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। কি থাকে? মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। তাহলে আমি যদি কথাটা একটু লিখে দেই, পরমাণুটা কি? পরমাণু হলো মৌলিক পদার্থের গাঠনিক কণা। তাহলে কণার মধ্যে কি থাকে? মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। তাহলে লেখো, যার মধ্যে মৌলের
গুণাগুণ বিদ্যমান থাকে। কেমন? তাহলে পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের গাঠনিক কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। ঠিক আছে, এখন আসো অণুতে যাব। অণু দেখো কি, অণু জিনিসটা সহজ। অণু যদি আমি বলি, এক বা একাধিক পরমাণু মিলে অণু গঠন করে। তাহলে এক বা একাধিক পরমাণু মিলে কি গঠন করে? অণু গঠন করে। এখন পরমাণু কিভাবে অণু গঠন করে? একে অপরের সাথে যুক্ত হয়ে। কিভাবে যুক্ত হয়? রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। যেহেতু আমরা রসায়ন পড়তেছি, তার মানে এখানে রাসায়নিক বন্ধনই থাকতে হবে, তাই না? তাহলে অণু কি? দেখো, এক বা একাধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, কি বললাম? এক বা একাধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? অণু বলবো। এক বা না আসলে, কারণ একটি হইলে তো হবে না। এখানে যদি বলি, যদি দুই বা ততোধিক মৌল একে অপরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে তাকে অণু বলে। এখন আসো দুইটার উদাহরণ আমরা শিখি, তাই না? দেখো, এটার উদাহরণ যদি বলি আমরা, মৌলিক পদার্থের গাঠনিক কণা হচ্ছে কি? পরমাণু। এই পরমাণুগুলা কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। অর্থাৎ যে 118টি মৌল পড়লাম না আমরা, এই 118টি মৌলই হচ্ছে মৌলিক পরমাণু, না মৌলিক পরমাণু না, মৌলিক পদার্থ, মৌল এবং পরমাণু, তিনটাই বলা যায় 118কে। তাহলে অণু কি? অণুর উদাহরণ যদি আমি বলি, অণুর উদাহরণ হচ্ছে, দেখো, হাইড্রোজেন। একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হলো, এটাকে আমরা যদি বলি H2, এটা হচ্ছে হাইড্রোজেন অণু। তাহলে H2 থাকলে কি হয়? হাইড্রোজেন অণু। আর শুধু H থাকলে হাইড্রোজেন পরমাণু। এরপরে যদি বলি অক্সিজেন, অক্সিজেন মিলে অক্সিজেন অণু গঠন করে, তাহলে অক্সিজেন যখন অক্সিজেন দুইটা যুক্ত হয়ে থাকবে একে অপরের সাথে, তখন কি হইলো? অণু গঠন করলো। কি অণু? অক্সিজেন অণু। আর এই অক্সিজেন যদি এককভাবে থাকে, তাহলে সেটা হবে অক্সিজেন পরমাণু। আশা করি বুঝতে পারছো। তো দেখো, আবারও যদি আমি বলি, পরমাণু জিনিসটা হচ্ছে মৌলিক পদার্থের গাঠনিক কণা। এই কণার মধ্যে কি থাকে? মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। আর অণু কি? যদি দুই বা ততোধিক মৌল, অর্থাৎ দুইয়ের অধিক বা দুইটা মৌল যদি একে অপরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা কি বলি? অণু বলি। যেমন হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু। ঠিক আছে? তো যদি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে আমাদের যাইতে হবে পরের টপিকে। পরের টপিকে আমাদের আছে হচ্ছে প্রতীক। কি? মৌলের প্রতীক বা প্রতীক নামে একটা কনসেপ্ট আমরা দেখব। দেখো, কি দেখব? প্রতীক। প্রতীক জিনিসটা কি? আমরা যে নামগুলা বললাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই যে নামগুলা বলতেছি, আমরা যদি রসায়নের কোনো একটা ছোট্ট জায়গায় এগুলো লিখতে যাই, তাহলে হাইড্রোজেনের জন্য আমাদের কতটুকু লিখতে হবে? হাইড্রোজেন, তারপরে হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এই যে অনেক বড় লিখতে হচ্ছে না? বিজ্ঞানীরা তো সবসময় শর্টকাট পছন্দ করেন, তাই না? এই যে আমরা অনেক বড় করে লিখতেছি, বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এত বড় করে লেখা আসলে সম্ভব নয় সকল মৌল, এবং মনে রাখাও সম্ভব নয়। তখন তারা কি করলেন? এই যে মৌলগুলার
নামের একটা সংক্ষিপ্ত রূপ বের করলেন। কি বের করলেন? যে এই যে বড় বড় নামগুলো আছে এই নামের একটা সংক্ষিপ্ত রূপ বের করলেন এবং তার নামই তারা দিলেন প্রতীক। তাহলে আমরা প্রতীকের সংজ্ঞাটা যদি লিখি এইভাবে তাহলে কি হবে? যে কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। এখন কথা হচ্ছে এই যে আমাদের পর্যায় সারণীর যে মৌলগুলো আছে, যে 118টি মৌল আছে, এই মৌলগুলো আমরা ইংরেজি অথবা ল্যাটিন নামে শিখব। কি শিখব? ইংরেজি অথবা ল্যাটিন নামে। এই ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? প্রতীক বলবো। তাহলে আমরা এটার সংজ্ঞা যদি লিখি তাহলে কি হবে দেখো, ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। এখন কিসের সেটা আমি যদি একটু লিখে দেই, মৌলের না, তাহলে লেখো কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কি বললাম? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন দেখো এই প্রতীকগুলো যখন আবিষ্কার হইলো তখনও কিছু ঝামেলা দেখা গেল। প্রথমে বিজ্ঞানীরা শুরু করলেন নামের প্রথম অক্ষরটা বড় হাতে লিখে প্রতীক লেখা, কিন্তু পরবর্তীতে দেখা গেল প্রথম অক্ষরটা নিয়ে লেখা শুরু করলে আমাদের কি হয়? একই অক্ষর বেশ কয়েকটা আসে। কারণ একটা জিনিস চিন্তা করো, মৌল হচ্ছে 118টার, আমাদের ইংরেজিতে হচ্ছে লেটার বা বর্ণ আছে কয়টি? 26টি। তাহলে 26টি দিয়েই তো 118টি নামকরণ করতে হবে, তাই না? এই যে 118টি নামকরণ করতে গিয়ে যখন দেখা গেল যে একই আমাদের লেটার বারবার রিপিট হচ্ছে, তখন বিজ্ঞানীরা কি শুরু করলেন? প্রথম নাম আমি যদি একটু লিখেই দেই, হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের পরের মৌলটাই হচ্ছে হিলিয়াম। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে নামের প্রথম অক্ষর হাইড্রোজেন নিলাম, তাহলে কি এখানে হাইড্রোজেন এইচ দিলাম, বাট পরেরটাতেও যদি আমি এইচ দেই, তাহলে আমরা কি বুঝতে পারবো কোনটা হাইড্রোজেন এবং কোনটা হিলিয়াম? বুঝতে পারবো না। তখন বিজ্ঞানীরা কি করলেন? নামের প্রথম অক্ষরটা বড় হাতে নিলেন এবং তার সাথে নামের অন্য একটা অক্ষর নিয়ে কি করলেন? নামকরণ শুরু করলেন। তাহলে নামকরণ লেখার আমাদের কয়েকটা, বা প্রতীক লেখার কয়েকটা আমরা যদি শর্ত বলি, প্রথমে হচ্ছে যে নামের প্রথম অক্ষর বড় হাতের লিখে আমরা প্রতীককে প্রকাশ করি। দ্বিতীয়টা বলতে পারি একাধিক মৌলের প্রথম অক্ষর যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথমটার যেই নামটা প্রথম আবিষ্কার হয়েছে সেই নামের ক্ষেত্রে প্রথম অক্ষর নিব, এবং পরবর্তী নামগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে অন্য যে কোনো একটা অক্ষর নিয়ে আমরা প্রতীকটা লিখব। বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। তাহলে হাইড্রোজেনের প্রতীক কি? এইচ। হিলিয়ামের প্রতীক কি? এইচ ই। এইভাবে আমরা আপাতত 20টা মৌলের নাম শিখব। সেই 20টা মৌলের নাম যখন শিখব তখন তোমরা আশা করি সব কিছু বুঝতে পারবে আরও ক্লিয়ারলি। ঠিক আছে? তাহলে প্রতীক কি? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। আসো এটা আমরা মুছে দেই, দিয়ে আমরা এখন মৌলের নাম শিখব। দেখো একটা মৌলের 4টা বৈশিষ্ট্য থাকে। কি কি 4টা বৈশিষ্ট্য বা 4টা জিনিস থাকে? সেটা হচ্ছে মৌলের নাম থাকে, প্রতীক থাকে, পারমাণবিক সংখ্যা থাকে, ভর সংখ্যা থাকে। এখানে প্রতীক মনে রাখার আমি তোমাদের একটা সহজ, প্রতীক না, পারমাণবিক সংখ্যা মনে রাখার একটা টেকনিক শিখাই দিব। যদিও লিখে দেওয়ার পরে তোমরা বলবা যে এটা কোনো টেকনিক। প্রথমে কি? মৌলের নাম। ওকে, মৌলের নামের পরে কি আসবে? প্রতীক লিখবো আমরা। প্রতীকের পরে কি আসবে? পারমাণবিক সংখ্যা, এবং সর্বলাস্ট কি আসবে? ভর সংখ্যা। ওকে, আপাতত এখন যেগুলো লিখে দেবো এগুলা তোমরা মুখস্থ করে আসবা। ধীরে ধীরে এগুলো আমাদের সব কাজে লাগবে। পরবর্তীতে যখন কাজে লাগবে তখন বুঝতে পারবা যে এটা আমাদের এখন মুখস্থ করা কতটা কাজে দিছে। মৌলের নাম যদি বলি, 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে কি দ্বারা প্রকাশ করা হয় আমরা দেখলাম? এইচ দ্বারা। এর পারমাণবিক সংখ্যা কত? 1। ভর সংখ্যাও কত? 1। এরপরে আছে হিলিয়াম।
কি আছে? হিলিয়াম। হিলিয়ামকে প্রকাশ করা হয় He দ্বারা, পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। হিলিয়ামের পরে আছে লিথিয়াম। কি আছে? লিথিয়াম। লিথিয়ামকে প্রকাশ করা হয় Li দ্বারা, এর পারমাণবিক সংখ্যা 3, ভর সংখ্যা 7। এরপরে হচ্ছে বেরিলিয়াম। কি? বেরিলিয়াম। বেরিলিয়ামকে প্রকাশ করা হয় Be দ্বারা, পারমাণবিক সংখ্যা 4, ভর সংখ্যা 8। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এরপরে আছে বোরন। কি আছে? বোরনকে প্রকাশ করা হয় B দ্বারা, 5, ভর সংখ্যা 10। এরপরে আছে কার্বন। কি আছে? কার্বন। কার্বনকে প্রকাশ করা হয় ক্যাপিটাল C দ্বারা, এর পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 12। এরপর আছে নাইট্রোজেন। কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনকে প্রকাশ করা হয় N দ্বারা, পারমাণবিক সংখ্যা 7, ভর সংখ্যা 14। নাইট্রোজেনের পরে আছে অক্সিজেন। কি আছে? অক্সিজেন। অক্সিজেনকে প্রকাশ করা হয় O দ্বারা, বড় হাতের O দ্বারা, এর পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা 16। অক্সিজেনের পরে আছে ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক প্রতীক হচ্ছে F, পারমাণবিক সংখ্যা 9 এবং ভর সংখ্যা হচ্ছে 19। ফ্লোরিনের পরে আছে নিয়ন। কি আছে? নিয়ন। নিয়নকে প্রকাশ করা হয় Ne দ্বারা, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, ভর সংখ্যা হচ্ছে 20। তো কয়টা লিখলাম তাহলে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। 10টা মৌলের নাম আমরা এখানে লিখছি। এখান থেকে তোমরা একটু মার্ক করে রাখবা হচ্ছে এই হিলিয়ামকে এবং নিয়নকে। কেন মার্ক করে রাখবা? সাইটে লিখে রাখবা এই দুইটা মৌলকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি। কি বলি? নিষ্ক্রিয় মৌল। এখন নিষ্ক্রিয় মৌল কি, এগুলা এখন প্রশ্ন করো না, এগুলো আমরা এর পরবর্তী চ্যাপ্টারে যখন যাব তখন খুব সুন্দরভাবে এগুলো আলোচনা করবো। আমাদের এগুলার আলোচনায় আছে, আপাতত লিখে দিচ্ছি যেহেতু মনে রাখো যে হিলিয়াম এবং নিয়নটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে দেখো আমাদেরকে মুখস্থ করতে হবে ঠিক এইভাবেই, ধারাবাহিকভাবে কিভাবে আমি এখন বলছি। দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে স্পিডে আমি বললাম, তোমাদেরকেও ঠিক এইভাবেই মুখস্থ করতে হবে, একটার পরে একটা সিরিয়ালভাবে। কেউ যদি হাইড্রোজেনের পরে লিথিয়াম, কার্বন, হিলিয়াম এভাবে পড়ো তাহলে হবে না। কেন হবে না? তোমাদের পরবর্তীতে কষ্ট হবে। চেষ্টা করবা ধারাবাহিকভাবে মুখস্থ করা। তোমরা যদি এই নামগুলো ধারাবাহিকভাবে মুখস্থ করো, পারমাণবিক সংখ্যা জাস্ট 1 থেকে নিচের দিকে চলে আসবা, তাইলেই পারমাণবিক সংখ্যা ওকে। ভর সংখ্যাটা একটু মুখস্থ করতে হবে। অনেকেই বলে বেজোরের ক্ষেত্রে ডাবল করে 1 যোগ, এটা একদমই ভুল কথা। অনেক ক্ষেত্রে এটা হয়, অনেক ক্ষেত্রে হয় না। তাই একটু কষ্ট করে হলেও কোনটার কত সেটা সাথে সাথেই মুখস্থ করবা। প্রতীকগুলা 2-4 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের তোলা হয়ে থাকলে আমরা আর 10টা শিখব। তো এটা আমি মুছে দিচ্ছি। নিয়ন। নিয়নের পরে আছে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে প্রতীক Na, পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম। কি? ম্যাগনেসিয়ামকে প্রকাশ করা হয় Mg দ্বারা, পারমাণবিক সংখ্যা 12, ভর সংখ্যা 24। ম্যাগনেসিয়ামের পরে আছে অ্যালুমিনিয়াম। কি আছে? অ্যালুমিনিয়ামকে প্রকাশ করা হয় Al দ্বারা, পারমাণবিক সংখ্যা 13, ভর সংখ্যা 27। অ্যালুমিনিয়ামের পরে আছে সিলিকন। কি? সিলিকনকে প্রকাশ করা হয় Si দ্বারা, পারমাণবিক সংখ্যা 14, ভর সংখ্যা 28। সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এরপরে কি? ফসফরাস।
পিতে ফসফরাস, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 আর ভর সংখ্যা হচ্ছে 30। ফসফরাসের পরে আছে সালফার। কি আছে? সালফার। সালফারকে প্রকাশ করা হয় এস দ্বারা। সালফারের পারমাণবিক সংখ্যা 16, ভর সংখ্যা হচ্ছে 32। সালফারের পরে আছে ক্লোরিন। কি আছে? ক্লোরিন। ক্লোরিনকে প্রকাশ করা হয় Cl দ্বারা। পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা হচ্ছে 35.5। এটা একটু স্পেশাল, মনে রাখবা। ক্লোরিনের পরে আছে আর্গন। আর্গনের হচ্ছে Ar, প্রকাশ করা পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, ভর সংখ্যা হচ্ছে 40। আর্গনের পরে আছে পটাশিয়াম। কি আছে? পটাশিয়াম। এটা পটাশিয়াম, হ্যাঁ, পটাশিয়াম। পটাশিয়ামকে প্রকাশ করা হয় কে দ্বারা? পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, ভর সংখ্যা হচ্ছে 39। পটাশিয়ামের পরে সর্বশেষ আমরা আজকের মতো শিখব যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম। কি? ক্যালসিয়ামকে প্রকাশ করা হয় Ca দ্বারা। পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, ভর সংখ্যা হচ্ছে 40। তো এখান থেকে আমরা যেটা মার্ক করব সেটা হচ্ছে আর্গন। ঠিক আগের দুইটার মতো এটাও হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কি? নিষ্ক্রিয় মৌল। তাহলে এখানে দেখো আমরা পরে আবার কি লিখলাম? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে মোটে আমি তোমাদের 20টা মৌল দিলাম। আশা করি আগামী ক্লাসে তোমরা সবাই এই মৌলগুলার নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা মুখস্থ করে ক্লাস করা শুরু করবা। ঠিক আছে? আমরা পরবর্তীতে এর পরের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।